সুপ্রিয় দর্শক বন্ধুরা, দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত মালয়েশিয়া মূলত দুই ভাগে বিভক্ত: উপদ্বীপীয় মালয়েশিয়া এবং মালয়েশিয়ান বর্নিও। দেশটির অধিকাংশ মানুষ মুসলিম হওয়ায় এখানে ইসলামী শরিয়া আইন কার্যকর রয়েছে। সেই আইন অনুযায়ী একজন মুসলিম পুরুষ সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখতে পারেন। তবে এর সঙ্গে এমন একটি গুরুত্বপূর্ণ শর্ত জড়িয়ে আছে যা অনেকেই জানেন না। একজন পুরুষকে প্রমাণ করতে হয় যে তিনি তার প্রতিটি স্ত্রীর সঙ্গে সমান ও ন্যায়সঙ্গত আচরণ করতে সক্ষম, তা আর্থিক দিক থেকেই হোক বা মানসিক ও আবেগের দিক থেকেই। তাই এটিকে কোনো স্বর্গের মতো জীবন ভাবার আগে একটি বিষয় অবশ্যই মনে রাখুন: এই আইন কেবল মুসলমানদের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে এই আইন শুধু মুসলমানদের ক্ষেত্রেই প্রযোজ্য, আর মালয়েশিয়ার মুসলিম সমাজেও বহুবিবাহের এই প্রথা খুবই বিরল। অধিকাংশ মানুষই বিশ্বের অন্যান্য দেশের মতো এক স্ত্রী বা এক স্বামীর সঙ্গে একগামী জীবনকেই বেছে নেন। অন্যদিকে মালয়েশিয়ার রাতের জীবন অবিশ্বাস্য রকম বৈচিত্র্যময়। রাজধানী কুয়ালালামপুরের আধুনিক ও বিলাসবহুল নাইট ক্লাব থেকে শুরু করে ঐতিহ্যবাহী রাতের বাজার, যেগুলো সূর্য ডোবার পর যেন নতুন করে প্রাণ ফিরে পায়। মালয়েশিয়ার নারীদের এশিয়ার সবচেয়ে সুন্দরীদের মধ্যে ধরা হয়, আর দেশটির বিনোদন জগতেও তাদের সেই সৌন্দর্য এমনভাবে তুলে ধরা হয় যা মালয়েশিয়ার ধর্মীয় রক্ষণশীলতার কথা বিবেচনা করলে অনেকেই বিস্মিত করতে পারে। তবে ইসলামী আইন দেশটির সামাজিক ও আইনগত নীতিমালার উপর গভীর প্রভাব ফেললেও প্রভাব ফেলায় কিছু ধরনের বিনোদনকে সত্যি অপরাধ হিসাবে গণ্য করা হয়, আর সেসবের জন্য কঠোর শাস্তির ব্যবস্থাও রয়েছে। তবে বাস্তব চিত্রটা অনেকটাই ভিন্ন। বিশেষ করে পর্যটন কেন্দ্রগুলোতে এবং মালয়েশিয়ান বর্নিওর কিছু অঞ্চলে গেলে আপনি অনেক বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ ও উদার পরিবেশের দেখা পাবেন। মদ্যপানও এই বৈপরীত্যের আরেকটি বড় উদাহরণ। দেশটিতে মদের বিক্রি ও ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়, আর নিয়মকানুন এক একটি অঙ্গরাজ্যে এক এক রকম। উপদ্বীপীয় মালয়েশিয়ার রক্ষণশীল অঙ্গরাজ্যগুলোতে যেখানে কঠোর বিধিনিষেধ রয়েছে, সেখানে পর্যটন এলাকা এবং আন্তর্জাতিক মানের হোটেলগুলোতে নিয়ম অনেকটাই শিথিল। ফলে আপনি এক জেলা থেকে আরেক জেলায় গেলেই দেখবেন একই কাজের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম প্রযোজ্য। মালয়েশিয়ায় বসবাস মানে এমন কিছু সামাজিক নিয়ম মেনে চলা যা অধিকাংশ বিদেশির কাছেই বেশ অস্বাভাবিক মনে হতে পারে, আর এসব নিয়ম ভঙ্গ করলে গুরুতর আইনি শাস্তির মুখোমুখিও হতে পারে। সেই নিয়মগুলো সম্পর্কেই আমরা এখন আপনাকে জানাতে যাচ্ছি। তবে তার আগে যদি এই প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক খুব সাধারণ একটি বিষয় দিয়ে: ভালোবাসার প্রকাশ। অনেক দেশেই গালে হালকা একটি চুমু সম্পূর্ণ স্বাভাবিক বলে মনে করা হয়, কিন্তু মালয়েশিয়ায় প্রকাশ্যে কাউকে চুম্বন করলে বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। এমনকি নিজের স্বামী বা স্ত্রীর সঙ্গেও প্রকাশ্যে ভালোবাসার প্রকাশ শুধু সামাজিকভাবে অস্বস্তিকর বলেই ধরা হয় না, অনেক ক্ষেত্রে এটি আইনি জটিলতার কারণও হতে পারে। এরপর আসে মাথা স্পর্শ করার বিষয়টি। মালয়েশিয়ার প্রচলিত বিশ্বাস অনুযায়ী কারো মাথায় হাত দেওয়া, বিশেষ করে কোনো শিশুর মাথায়, তার বুদ্ধিবৃত্তিক বিকাশের নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং পড়াশোনায় সফল হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে। এখানকার সংস্কৃতিতে মাথাকে মানুষের শরীরের সবচেয়ে পবিত্র অংশ হিসেবে বিবেচনা করা হয়, তাই কখনোই কারো মাথায় হাত দেওয়া উচিত নয়। এমনকি তার মাথার ওপর দিয়েও কোনো জিনিস বাড়িয়ে দেওয়া উচিত নয়। এছাড়াও যদি কোনো মালয়েশিয়ান নারীর সঙ্গে আপনার প্রথম দেখা হয়, তাহলে কখনোই আগে থেকে হাত মেলানোর জন্য এগিয়ে যাবেন না। মালয়েশিয়ান কোনো নারীর কাঁধ বা চুল স্পর্শ করাকে অত্যন্ত অভদ্র আচরণ হিসেবে দেখা হয়। এমনকি কোনো নারী চাইলে এ ধরনের আচরণের জন্য আপনার বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে আদালতের আশ্রয়ও নিতে পারেন। মালয়েশিয়ার ঐতিহ্যবাহী সমাজে নারীদের অবস্থান এমন কিছু জটিল সামাজিক নিয়মের সঙ্গে জড়িত যা বিদেশিরা প্রায়ই ভুলভাবে বুঝে বসেন। এবার এমন একটি বিষয় জেনে নিন যা অনেক পর্যটককেই অবাক করে দেয়। মালয়েশিয়ায় কখনোই আপনার তর্জনী আঙুল দিয়ে কোনো ব্যক্তি বা বস্তির দিকে ইশারা করা উচিত নয়। স্থানীয়রা এটিকে অত্যন্ত অসম্মানজনক বলে মনে করেন। এর পরিবর্তে স্থানীয়রা সাধারণত তর্জনী নয়, বরং বুড়ো আঙুল ব্যবহার করে এবং বাকি 4টি আঙুল মুড়ে কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করেন। আর যদি আপনি বাঁ হাত দিয়ে লেখেন, তাহলে মালয়েশিয়ায় আপনার জন্য আরেকটি ছোট চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এখানকার মানুষ সাধারণত হাত দিয়েই খাবার খান, তবে খাবার খাওয়ার জন্য অবশ্যই ডান হাত ব্যবহার করতে হয়, কারণ বাঁ হাত ব্যক্তিগত পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত হয়। তাই আপনি যদি স্বাভাবিকভাবেই বাঁ হাত দিয়ে খেতে অভ্যস্ত হন, তাহলে হাতে খাওয়ার পরিবর্তে চামচ কাটার মতো খাবারের সরঞ্জাম ব্যবহার করাই ভালো।
এরপর আসে গাড়ি চালানোর নিয়ম, যা বিষয়টিকে আরও একটু জটিল করে তোলে। মালয়েশিয়ায় রাস্তার বাম পাশে গাড়ি চালানো হয়, আর গাড়ির স্টিয়ারিং থাকে ডান পাশে, যা প্রথমবার আসা অনেক দর্শনার্থীকেই বিভ্রান্ত করে ফেলতে পারে। তবে মালয়েশিয়া জনসমক্ষে মানুষের আচরণ নিয়ে কতটা কঠোর তা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় ধূমপান সংক্রান্ত নিয়মগুলো দেখলেই। এখানে জনসমক্ষে ধূমপানের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে, আর ধূমপায়ীদের খাবার ও পানীয় পরিবেশন করা হয় এমন স্থান থেকে অন্তত ৩ মিটার দূরে দাঁড়িয়ে ধূমপান করতে হয়। এই নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ 10,000 রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে, যা প্রায় 2400 মার্কিন ডলারের সমান। শুধু তাই নয়, উপহার দেওয়ার ক্ষেত্রেও এখানে বেশ কিছু কঠোর সামাজিক নিয়ম রয়েছে। যেমন কোনো আতিথেয়তাকারীকে কখনোই ছুরি বা কাঁচি উপহার দেওয়া উচিত নয়, কারণ এর অর্থ হলো আপনি সেই সম্পর্কটি কেটে ফেলতে চান। আর শিশুদের কখনোই কুকুর বা শূকরের আকৃতির খেলনা উপহার দেবেন না, কারণ এই প্রাণীগুলোর সঙ্গে ধর্মীয় সংবেদনশীলতা জড়িত রয়েছে। তাই মালয়েশিয়ায় ভ্রমণে যাওয়ার পরিকল্পনা থাকলে আপনার বন্ধুদের আইন ভঙ্গের ঝুঁকি থেকে বাঁচাতে এই ভিডিওটি তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, যাতে সবাই নিরাপদে থেকে নিশ্চিন্তে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারেন। এবার চলুন মালয়েশিয়ার অসাধারণ খাবারের জগতে প্রবেশ করা যাক। এই অংশটি আপনার জিভে জল এনে দেবে এবং মালয়েশিয়া ভ্রমণের ইচ্ছাকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। মালয়েশিয়ার খাবারের তালিকায় এমন অনেক পদ রয়েছে যেগুলো অনেক বিদেশিকেই নিজের সাহসী খাদ্যাভ্যাস নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। এমন অনেক খাবার রয়েছে যেগুলো দেখলে বা শুনলে অধিকাংশ বিদেশি নিজের সাহসী খাদ্যাভ্যাস নিয়ে আবারও ভাবতে বাধ্য হন। কিন্তু স্থানীয়দের কাছে এসব খাবার তাদের সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এর মধ্যে একটি হলো ষাঁড়ের প্রজনন অঙ্গ দিয়ে তৈরি স্যুপ, যা সাধারণত রাস্তার খাবার হিসেবে বিক্রি হয় এবং বিশ্বাস করা হয় এটি পুরুষদের যৌন সক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই খাবার তৈরির জন্য প্রজনন অঙ্গ শুকিয়ে ছোট ছোট টুকরো করা হয়, তারপর বিভিন্ন ধরনের ভেষজ উপাদানের সঙ্গে রান্না করা হয়। রাস্তার বিক্রেতারা প্রকাশ্যেই এটি তৈরি ও বিক্রি করেন, আর স্থানীয়দের কাছে এটি একেবারেই স্বাভাবিক একটি খাবার। এরপর আসে মুচমুচে ভাজা মৌমাছি, যা উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ এবং রান্নার পর এর স্বাদও বেশ অনন্য বলে মনে করা হয়। এগুলোকে অনেক সময় এগুলো সাধারণত চীনা বাদামের সঙ্গে পরিবেশন করা হয়, আর অনেকের মতে এর স্বাদ অনেকটা কাঁচা মুরগির মাংসের মতো। তবে জীবনে যদি কখনো মৌমাছির হুলের ব্যথা অনুভব করে থাকেন, তাহলে এই মৌমাছিগুলো মুখে দিয়ে চিবিয়ে খাওয়ার ভাবনাটাই হয়তো আপনার কাছে বেশ বড় একটি চ্যালেঞ্জ মনে হবে। এরপর রয়েছে কাঠিতে গেঁথে বিক্রি করা ব্যাঙ, যেগুলোর চামড়া ছাড়িয়ে ভেতরে সব অঙ্গ বের করে ফেলা হয়, তারপর বিশেষ এক গোপন সসে ম্যারিনেট করে গভীর তেলে ভেজে রাস্তার পাশে কাঠিতে গেঁথে বিক্রি করা হয়। এভাবে সম্পূর্ণ একটি ব্যাঙকে রান্না করা অবস্থায় দেখতে অনেকের কাছেই বেশ তীব্র দৃশ্যগত অভিজ্ঞতা হতে পারে। তবে এসবের মধ্যেও সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে চ্যালেঞ্জিং খাবার হলো ডুরিয়ান, যাকে ফলের রাজা বলা হয়। ডুরিয়ানকে ফলের রাজা বলা হলেও মালয়েশিয়ার মুসাং কিং জাতের ডুরিয়ানকে বিশ্বের অন্যান্য দেশের ডুরিয়ানের তুলনায় আরও উন্নত ও উৎকৃষ্ট বলে মনে করা হয়। তবে এর অত্যন্ত তীব্র গন্ধের কারণে মালয়েশিয়ার বেশিরভাগ হোটেলেই এই ফল নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ। এমনকি মালয়েশিয়ায় ডুরিয়ান কূটনীতি বলেও একটি বিষয় রয়েছে, যেখানে এই ফলকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এরপর আসে স্টিংকি টোফু, যার নামের মতোই এর গন্ধ সত্যিই তীব্র। যদি কোনো রাস্তার এক প্রান্তে এটি বিক্রি হতে থাকে, তাহলে রাস্তার অন্য প্রান্তে দাঁড়িয়েও এর গন্ধ টের পাওয়া যায়। মালয়েশিয়ার বাজারগুলোতে স্টিংকি টোফুর নানা ধরনের সংস্করণ পাওয়া যায়, আর আপনি চাইলে নিজের পছন্দ অনুযায়ী গন্ধের তীব্রতার মাত্রাও বেছে নিতে পারেন। এরপর এটি গরম ঝোলের সঙ্গে কিংবা বিভিন্ন ধরনের মশলা মিশিয়েও খাওয়া যায়। এরপর রয়েছে মুচমুচে ভাজা শূকরের মস্তিষ্ক, যা লবণ, মরিচ, নানা ধরনের ভেষজ উপাদান এবং ঐতিহ্যবাহী মশলা দিয়ে মাখিয়ে গভীর তেলে ভাজা হয়, যতক্ষণ না এটি সোনালি রঙের ও মচমচে হয়ে ওঠে। এই খাবারটি তৈরির পুরো প্রক্রিয়া বেশ জটিল, আর স্থানীয়দের কাছে এটি একটি বিশেষ সুস্বাদু পদ হিসেবে বিবেচিত। তবে সম্ভবত সবচেয়ে চ্যালেঞ্জিং খাবার হলো সাগোকিট, যাকে মালয়েশিয়ার মানুষ সত্যিকারের একটি বিশেষ খাবার হিসেবে মনে করেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এগুলো খাওয়ার আগে অনেকেই জীবন্ত অবস্থায় এই লার্ভাগুলোর মাথা মুচড়ে দেন, তারপর সেগুলো গিলে ফেলেন। স্থানীয়দের বিশ্বাস এই খাবারটি ভিটামিন, খনিজ উপাদান এবং স্বাস্থ্যকর চর্বিতে সমৃদ্ধ, আর এতে অন্যান্য অনেক ধরনের মাংসের তুলনায় কোলেস্টেরলের পরিমাণও কম। এখন বলুন তো,
এই সব খাবারের মধ্যে কোনটি আপনি সত্যিই খেতে সাহস করবেন বলে মনে করেন? কমেন্টে শুধু একটি নম্বর লিখে জানান। 1 যদি ভাজা মৌমাছি বেছে নেন, 2 যদি ডুরিয়ান খেতে চান, 3 যদি স্টিঙ্কি টফু চেষ্টা করতে রাজি থাকেন, আর 0 যদি আপনি শুধু অন্যদের এগুলো খেতে দেখেই সন্তুষ্ট থাকতে চান। আরেকটি অবাক করা তথ্য হলো, রমজান মাসে নষ্ট হয়ে যাওয়া অতিরিক্ত খাবারের পরিমাণ মাত্র 20 দিনেই এত বেশি হয় যে সেগুলো একসঙ্গে স্তূপ করলে কুয়ালালামপুরে অবস্থিত 492 মিটার উঁচু পেট্রোনাস টুইন টাওয়ারে 808টি তলার সমান উচ্চতায় পৌঁছে যাবে। এতটাই বিশাল হতে পারে। মালয়েশিয়ার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী দেশটির মানুষ প্রতিদিন প্রায় 30,000 টন বর্জ্য উৎপাদন করে। এর মধ্যে প্রায় 17,700 টনই খাদ্য বর্জ্য। আর এই খাদ্য বর্জ্যের মধ্যেই প্রায় 4,000 টন এমন খাবার থাকে যা সম্পূর্ণ খাবার উপযোগী এবং প্রতিদিন 90 লক্ষেরও বেশি মানুষকে খাবার সরবরাহ করার জন্য যথেষ্ট। বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন জানা যায় মালয়েশিয়ায় ফল ও সবজি খাবার পরিমাণ আশ্চর্যজনকভাবে খুবই কম। মাত্র 6% প্রাপ্তবয়স্ক মালয়েশিয়ানে পর্যাপ্ত পরিমাণে ফল ও সবজি খাওয়ার অভ্যাস অনুসরণ করেন, আর এর ফলেই কোষ্ঠকাঠিন্যের মতো স্বাস্থ্য সমস্যা দিন দিন আরও সাধারণ হয়ে উঠছে। তবে অনেক মালয়েশিয়ানের জন্য রমজান এমন একটি সময় যখন তারা তুলনামূলকভাবে বেশি সবুজ শাকসবজি খেতে শুরু করেন এবং নিজেদের খাদ্যাভ্যাসকে নতুন করে গুছিয়ে নেন। রমজান মাস জুড়ে মুসলমানরা রোজা পালন করেন, কিন্তু বিষয়টি অনেকের ধারণার মতো নয়। এই সময় তারা নিরামিষভোজী হয়ে যান না বা শুধু শাকসবজিই খান না, বরং অনেকেই আজের মতোই মাংস খাওয়া চালিয়ে যান। পার্থক্য শুধু এতটুকু, তারা দিনের বেলায় সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে রোজা রাখেন এবং সূর্য ডোবার পর স্বাভাবিকভাবেই খাবার গ্রহণ করেন। এই পুরো মাসটি রাতের বেলায় ধর্মীয় গ্রন্থপাঠ, দিনে 5 ওয়াক্তে নামাজ আদায়, মসজিদে যাওয়া, সক্রিয়ভাবে দান সৎকা করা, পাপ থেকে নিজেকে দূরে রাখা এবং যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য মক্কায় হজ পালন করার প্রস্তুতি ও যাত্রাও এই মাসের গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে মালয়েশিয়ার রেলওয়ে ব্যবস্থা যতটা উন্নত তা অনেকেই কল্পনাও করেন না। এমনকি এতে এমন একটি বিশেষ সুবিধাও রয়েছে যা পুরো দক্ষিণ পূর্ব এশিয়ায় একেবারেই অনন্য। ইটিএস ইলেকট্রিক ট্রেন সার্ভিস ঘন্টায় 140 কিলোমিটার বেগে চলতে পারে, ফলে এটি আপনাকে কুয়ালালামপুর থেকে পেনাং মাত্র 4 ঘন্টার মধ্যেই পৌঁছে দেয়, যা অনেক সময় মালয়েশিয়ার ব্যস্ত সড়কপথে গাড়ি চালিয়ে যাওয়ার চেয়েও দ্রুত। এরপর আসে নতুন সম্প্রতি চালু হওয়া এমআরটি পুত্রাজায়া লাইন এখন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে দীর্ঘ স্বয়ংক্রিয় ট্রেন ব্যবস্থা, যার মোট দৈর্ঘ্য 7 কিলোমিটার। তবে মালয়েশিয়ার রেল ব্যবস্থাকে সত্যিকার অর্থে আলাদা করে তুলেছে আরেকটি বিশেষ উদ্যোগ, নারীদের জন্য সংরক্ষিত গোলাপি ট্রেন কোচ। মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় রেল সেবা কেটিএম কমিউটার সম্পূর্ণ নারীদের জন্য আলাদা কোচ চালু করেছে, যেগুলো উজ্জ্বল গোলাপি রঙে রাঙানো এবং বাইরে স্পষ্টভাবে সতর্কীকরণ চিহ্ন লাগানো থাকে। যদি কোনো পুরুষ ভুলবশত এই কোচে উঠে পড়েন, তাহলে এর জন্য কোনো কঠোর আইনি শাস্তি নেই। তবুও মালয়েশিয়ার মানুষ এই নিয়মকে এতটাই সম্মান করেন যে এর লঙ্ঘনের ঘটনা খুবই বিরল। নারীদের জন্য আলাদা এই কোচ ব্যবস্থা মালয়েশিয়ার লিঙ্গ সম্পর্ক, জননিরাপত্তা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির একটি জটিল কিন্তু বাস্তবসম্মত চিত্র তুলে ধরে। এটি স্বীকার করে যে গণপরিবহনে নারীরা অনেক সময় হয়রানির শিকার হতে পারেন, তাই সাংস্কৃতিক সংবেদনশীলতাকে সম্মান জানিয়েই তাদের জন্য একটি কার্যকর ও বাস্তবসম্মত সমাধান তৈরি করা হয়েছে। আর এই গোলাপি রংটি শুধু সাজসজ্জার জন্য নয়, বরং এটি একটি স্পষ্ট দৃশ্যমান সংকেত যা সবাইকে জানিয়ে দেয় এই কোচটি শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত। এভাবে এই গোলাপি কোচগুলো এমন একটি সমাজে নারীদের জন্য নিরাপদ স্থানকে স্পষ্টভাবে চিহ্নিত করে, যেখানে নারী পুরুষের পারস্পরিক মেলামেশা অত্যন্ত সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রিত হয়। 2009 সালের 9 সেপ্টেম্বর কুয়ালালামপুরের থিয়ানহো মন্দিরে এমন এক অসাধারণ ঘটনা ঘটেছিল, যা মালয়েশিয়ার ঐতিহ্য ও বাস্তবমুখী চিন্তাধারার এক অনন্য উদাহরণ হয়ে আছে। সেদিন 99টি দম্পতি একসঙ্গে একটি গণবিবাহ অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই আয়োজন শুধু গভীর সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণই ছিল না, বরং অত্যন্ত কার্যকর ছিল। এটি কোনো প্রচারণামূলক প্রদর্শনী ছিল না,
চীনা সংস্কৃতিতে ৯ সংখ্যাকে দীর্ঘায়ু ও চিরস্থায়ী সুখের প্রতীক হিসেবে ধরা হয়। তাই ৯/০৯/২০০৯ তারিখটিকে অত্যন্ত শুভ ও সৌভাগ্যময় দিন হিসেবে বিবেচনা করা হয়। বিয়ের জন্য এটি ছিল অত্যন্ত শুভ একটি দিন। সেদিন নবদম্পতিরা সৌভাগ্যের প্রতীক ঐতিহ্যবাহী লাল বিয়ের পোশাকের পাশাপাশি আধুনিক সাদা গাউন ও কালো স্যুটও পরেছিলেন, যা মালয়েশিয়ার বহু সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মিলনচিত্র তুলে ধরেছিল। থিয়ানহো মন্দির ফুল, মোমবাতি এবং উৎসবের সুরে সেজে উঠেছিল। পরিবারের সদস্য, বন্ধু এবং ধর্মীয় পুরোহিতদের উপস্থিতিতে ৯৯টি দম্পতি এক পবিত্র পরিবেশে সারা জীবন একসঙ্গে থাকার শপথ নিয়েছিলেন। এরপর যখন সব নবদম্পতি একসঙ্গে তাদের প্রথম বৈবাহিক চুম্বনের মুহূর্তটি ভাগ করে নিলেন আর চারপাশে উপস্থিত শত শত মানুষ করতালিতে মুখর হয়ে উঠল, তখন পুরো দৃষ্টিটি ছিল একই সঙ্গে রোম্যান্টিক ও মহিমান্বিত। কিন্তু এর পেছনে আরও একটি বাস্তবধর্মী একটি দিকও ছিল, যা মালয়েশিয়ার সমাজ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরে। এই ধরনের গণবিবাহ নবদম্পতিদের বিয়ের খরচ অনেকটাই কমিয়ে আনতে সাহায্য করে। একই সঙ্গে সমাজে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রদায়বোধকে আরও শক্তিশালী করে। প্রত্যেকে আলাদাভাবে বিশাল আয়োজনের খরচ বহন করার পরিবর্তে সবাই মিলে সেই ব্যয় ভাগাভাগি করেন এবং এমন একটি বিশেষ অনুষ্ঠানের অংশ হয়ে ওঠেন যেখানে ভালোবাসা ও সংস্কৃতির এক অসাধারণ মিলন ঘটে। এবার চলুন মালয়েশিয়ার আরেকটি বিস্ময়কর জায়গায়। সেম্পোর্নার কাছে সুলু সাগরের স্বচ্ছ ফিরোজা রঙের জলের উপর রয়েছে এমন এক স্থান যাকে অনেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার ভেনিস বলে অভিহিত করেন। সেখানে মনোমুগ্ধকর কাঠের খুঁটির ওপর নির্মিত বাড়িগুলো পানির বুকেই যেন জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই বাড়িগুলো ছোট ছোট কাঠের সেতুর মাধ্যমে একটির সঙ্গে আরেকটি সংযুক্ত। তবে এটি শুধু একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ নয়, বরং এমন এক সামুদ্রিক জনগোষ্ঠীর আবাসস্থল যাদের পৃথিবীর শেষ দিকের যাযাবর সমুদ্রবাসী জাতিগুলোর অন্যতম বলে মনে করা হয়। বাজাও লাউট, যাদের দক্ষিণ পূর্ব এশিয়ার সি জিপসি বা সমুদ্রের যাযাবর নামে ডাকা হয়, এমন এক জীবনযাপন করেন যা আধুনিক সমাজের মানুষের কাছে প্রায় রূপকথার মতো মনে হয়। তাদের কোনো আনুষ্ঠানিক নাগরিকত্ব নেই, তারা জমির মালিকও নন, আর তাদের জীবনের প্রায় পুরোটা সময়ই কেটে যায় সমুদ্রের উপর। এরা এমন মানুষ নন যারা ইচ্ছে করে বিকল্প কোনো জীবনধারা বেছে নিয়েছেন, বরং এটি তাদের পূর্বপুরুষদের জীবনধারা, যা শত শত বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। আর বাজাও লাউট জনগোষ্ঠীকে সত্যিকার অর্থে অসাধারণ করে তুলেছে তাদের অবিশ্বাস্য ডুব দেওয়ার ক্ষমতা। তাদের অনেকেই একটানা প্রায় ৫ মিনিট পর্যন্ত পানির নিচে নিঃশ্বাস ধরে রাখতে পারেন এবং মাত্র একবার শ্বাস নিয়েই ৬৫ ফুটেরও বেশি গভীরতায় ডুব দিতে সক্ষম হন। উন্নত দেশগুলোর পেশাদার ফ্রিডাইভারদের দক্ষতার সঙ্গে এই ক্ষমতার তুলনা করা যায়, কিন্তু বাজাও লাউটদের কাছে এটি কোনো বিশেষ প্রশিক্ষণের ফল নয়, বরং এমন একটি স্বাভাবিক দক্ষতা যা শতাব্দীর পর শতাব্দী ধরে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে এসেছে। বৈজ্ঞানিক গবেষণায়ও দেখা গেছে তাদের প্লীহা সাধারণ মানুষের তুলনায় প্রায় ৫০% বড়, যার ফলে তারা পানির নিচে আরও দীর্ঘ সময় ধরে শরীরে অক্সিজেন ধরে রাখতে পারেন। এটি এমন এক বিরল জৈবিক অভিযোজন যা শুনতে অনেকটা কল্পকাহিনীর মতো মনে হলেও বাস্তবে এটি সম্পূর্ণ সত্য। তাদের দৈনন্দিন জীবন আধুনিক সমাজের মানুষের জীবনযাত্রা থেকে সম্পূর্ণ ভিন্ন ছন্দে চলে। এখানে নেই কোনো অ্যালার্ম ঘড়ি, নেই গাড়ির ব্যস্ততা কিংবা মেট্রোর শব্দ। প্রতিটি সকাল শুরু হয় সমুদ্রের ওপর সূর্যোদয়ের সঙ্গে, আর দিন শেষ হয় পানির বুকে সোনালি আলো ছড়িয়ে দেওয়া মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখে। সুপারমার্কেট থেকে বাজার করার বদলে তারা নিজেদের ঘর থেকে কয়েক কদম দূরেই সমুদ্রে নেমে মাছ ধরে। আর আনুষ্ঠানিক বিদ্যালয়ে যাওয়ার পরিবর্তে বাজাও শিশুরা মাত্র ৫ বছর বয়স থেকেই নৌকা চালানো, মাছ ধরা এবং শিকার করা শিখে ফেলে। এমনকি হাঁটা শেখার আগেই তারা দক্ষ সাঁতারু হয়ে ওঠে। এই জনগোষ্ঠী মানব জীবনের এমন এক ভিন্ন রূপের প্রতিনিধিত্ব করে যা আধুনিক জীবনধারা, ব্যক্তিগত সম্পত্তির মালিকানা এবং জাতীয় পরিচয় সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাগুলোকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। অন্যদিকে রাত যখন ১টা আর পৃথিবীর অধিকাংশ মানুষ গভীর ঘুমে, তখন মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের জোহর বাহরু শহরে বসে এক বিখ্যাত বাজার। এর নাম পাসার কারাত, যাকে রাস্ট মার্কেট বলেও ডাকা হয়। এটি সাধারণ রাতের বাজারের মতো নয়, যেখানে শুধু তাজা পণ্য বা নতুন জিনিসপত্র বিক্রি হয়। এই বাজারের বিশেষত্বই হল পুরনো জিনিস, প্রাচীন সংগ্রহযোগ্য সামগ্রী, ভাঙাচোরা বস্তু এবং এমন সব অদ্ভুত জিনিসপত্র যেগুলো অন্যরা অনেক আগেই ফেলে দিয়েছে। এই বাজারে এক অনন্য ধরনের মানুষের সমাগম ঘটে।
স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং অভিজ্ঞ অ্যান্টিক সংগ্রাহকরা এখানে আসেন আপাতদৃষ্টিতে মূল্যহীন জিনিসের স্তূপের মধ্যে লুকিয়ে থাকা অমূল্য ধন খুঁজে বের করার আশায়। এখানে আপনি ১৯৬০-এর দশকের পুরনো ক্যাসেট প্লেয়ার, দেয়াল ঘড়ি, রোটারি টেলিফোন, ভিন্টেজ রেডিও, ফিল্ম ক্যামেরা, ধাতব সাইনবোর্ড, পুরনো খেলনা, এমনকি পুরনো সামরিক ইউনিফর্ম পর্যন্ত খুঁজে পাবেন। তবে এই বাজারকে সত্যিকার অর্থে সবচেয়ে আকর্ষণীয় করে তুলেছে। সবচেয়ে মজার বিষয় হলো এই বাজারে কেনাকাটা অনেকটা গুপ্তধন খোঁজার মতো এক অভিজ্ঞতা। এখানে থাকা অনেক জিনিসই প্রথম দেখায় সম্পূর্ণ মূল্যহীন বলে মনে হয়, কিন্তু সঠিক মানুষের কাছে সেগুলোর ঐতিহাসিক গুরুত্ব, সংগ্রহযোগ্য মূল্য কিংবা শিল্পমূল্য থাকতে পারে। এমনও হয়েছে অনেক দর্শনার্থী মাত্র ২ থেকে ৩ মালয়েশিয়ান রিঙ্গিত অর্থাৎ প্রায় ৫০ থেকে ৭০ সেন্ট খরচ করে বিরল ছবি বা মূল্যবান প্রাচীন সামগ্রী কিনে নিয়েছেন, যেগুলোর প্রকৃত মূল্য একজন সংগ্রাহকের কাছে কয়েকশো এমনকি কয়েক হাজার ডলার পর্যন্ত হতে পারে। এই বাজারের পরিবেশও ইচ্ছাকৃতভাবে খুবই সাধারণ রাখা হয়েছে। ছোট ছোট তাঁবুর দোকান, মৃদু আলো আর শান্ত পরিবেশ পুরো জায়গাটিকে এমন এক রহস্যময় আবহ দেয় যেন এটি কোনো গোপন বাজার। যেহেতু এই বাজারটি শুধু রাতেই বসে, তাই অভিজ্ঞ ক্রেতারা সাধারণত সঙ্গে টর্চ লাইট ও কাপড়ের ব্যাগ নিয়ে আসেন। এরপর তারা মাটিতে ছড়িয়ে রাখা কিংবা পুরনো কাঠের টেবিলের ওপর সাজানো শত শত জিনিস ধৈর্য নিয়ে একে একে খুঁটিয়ে দেখতে থাকেন। এই বাজার কেনাকাটা ও ভোগবাদ সম্পর্কে একেবারেই ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরে, যেখানে অধিকাংশ মানুষ উজ্জ্বল আলো, পরিপাটি সাজানো দোকান আর আধুনিক শপিংয়ের অভিজ্ঞতা আশা করেন, সেখানে পাসার কারাত আপনাকে দেয় একেবারে কাঁচা, বাস্তব এবং রোমাঞ্চকর গুপ্তধন খোঁজার অনুভূতি। এখানে আপনি কি খুঁজে পাবেন তা নির্ভর করে আপনার জ্ঞান, ধৈর্য এবং ভাগ্যের ওপর। আর এদিকে খুব নীরবে মালয়েশিয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অটোমোবাইল শক্তি হিসেবে নিজেকে গড়ে তুলছে, যা তাদের অনেককেই অবাক করে দেয়, যারা মালয়েশিয়াকে শুধু একটি উষ্ণমণ্ডলীয় পর্যটন গন্তব্য হিসেবেই চেনে। অথচ আজ এই দেশটি থাইল্যান্ডকে পেছনে ফেলে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অটোমোবাইল বাজারে পরিণত হয়েছে, যেখানে প্রতি বছর ৭ লক্ষেরও বেশি গাড়ি বিক্রি হয়। তবে বিষয়টি শুধু বিক্রির পরিসংখ্যানেই সীমাবদ্ধ নয়। মালয়েশিয়া বিশ্বের অন্যতম সৃজনশীল কার মডিফিকেশন সংস্কৃতি গড়ে তুলেছে। কুয়ালালামপুরের রাস্তায় হাঁটলেই আপনি নিয়মিত হন্ডা, টয়োটা কিংবা অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডের গাড়ি দেখতে পাবেন, যেগুলো ঝলমলে এলইডি লাইটিং সিস্টেম, বিশাল আকৃতির স্পয়লার এবং অত্যাধুনিক সাউন্ড সিস্টেম দিয়ে দৃষ্টিনন্দনভাবে পরিবর্তন করা হয়েছে। অনেক ক্ষেত্রে এসব সাউন্ড সিস্টেমের দাম মানুষের ১ বছরের আয়ের চেয়েও বেশি হয়ে থাকে। মালয়েশিয়া অটোমোটিভ সোসাইটির মতো বিভিন্ন গাড়িপ্রেমী সংগঠন নিয়মিত কার মডিফিকেশন প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে হাজার হাজার প্রতিযোগী অংশ নেন। এটি কোনো সাধারণ সপ্তাহান্তের শখ নয়, বরং এখানে অংশ নেওয়া মানুষরা সত্যিকারের অটোমোটিভ শিল্পী, যারা নিজেদের গাড়িকে সৃজনশীল প্রকাশের একটি ক্যানভাস হিসেবে দেখেন। তবে এমন একটি বিষয় রয়েছে যা অধিকাংশ বিদেশিকেই অবাক করে দেয়। মালয়েশিয়ায় ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম অনেক সময় যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের তুলনায়ও বেশি হয়ে থাকে। উদাহরণ হিসেবে ২০১৫ সালের একটি টয়োটা ক্যামরি মালয়েশিয়ায় প্রায় ২৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত দামে বিক্রি হতে পারে, যেখানে একই ধরনের একটি গাড়ির দাম যুক্তরাষ্ট্রে প্রায় ১৫,০০০ ডলার। এর প্রধান কারণ হল অত্যন্ত উচ্চ আমদানি শুল্ক, যা ব্যবহৃত গাড়িকেও অস্বাভাবিকভাবে ব্যয়বহুল করে তোলে। এই উচ্চ মূল্যের কারণেই মালয়েশিয়ার অনেক মানুষ এখনও ১৯৯০-এর দশকের পুরনো মডেলের গাড়ি ব্যবহার করে চলেছেন, বিশেষ করে প্রোটন উইরা, যা আজ পুরো মালয়েশিয়ার রাস্তায় এক ধরনের প্রতীকী গাড়িতে পরিণত হয়েছে। এ প্রায় সর্বত্রই দেখতে পাবেন। অনেকগুলোকেই অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষণ করা হয়েছে এবং নানা ধরনের আকর্ষণীয় পরিবর্তন বা মডিফিকেশন করা হয়েছে, কারণ নতুন গাড়ি দিয়ে এগুলোকে বদলে ফেলা অত্যন্ত ব্যয়বহুল। তবে এত সব চ্যালেঞ্জের পরও মালয়েশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি ফারারি রয়েছে। ফারারি ওনার্স ক্লাব মালয়েশিয়া নিয়মিত বিশাল আকারের সুপারকার ইভেন্টের আয়োজন করে। ২০০০ সালের মে মাসে একটি অনুষ্ঠানে একসঙ্গে ২৮৭টি ফারারি অংশ নিয়েছিল, যা মালয়েশিয়ায় একই সময়ে সবচেয়ে বেশি ফারারি একত্র হওয়ার রেকর্ড করেছিল। এই অটোমোবাইলের প্রতি অসাধারণ ভালোবাসা মালয়েশিয়ার সংস্কৃতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। প্রকৌশল, নিখুঁত কারিগরি এবং বস্তুগত সম্পদের মাধ্যমে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করার প্রতি তাদের গভীর অনুরাগ। এমনকি অর্থনৈতিক বাস্তবতাও অনেক সময় এই আবেগকে সীমাবদ্ধ করে দিলেও। এই শখ পূরণ করা যতই ব্যয়বহুল হোক না কেন, তবে মালয়েশিয়ার বিস্ময় শুধু গাড়ির জগতেই সীমাবদ্ধ নয়। এই দেশে এমন সব স্থাপত্য নিদর্শন ও প্রাকৃতিক বিষয় রয়েছে, যেগুলোকে অধিকাংশ মানুষ সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশের সঙ্গে যুক্ত করে ভাবেন না।
কুয়ালালামপুরে নির্মিত মার্দেকা ১১৮ ভবন, যার উচ্চতা প্রায় ৬৩২ মিটার এবং এতে রয়েছে ১১৮টি তলা, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবনে পরিণত হয়েছে। এই প্রকল্পের কাজ ২০১৬ সালে শুরু হয়েছিল এবং এতে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ করা হয়েছে। তবে মালয়েশিয়ায় এর আগে এমন একটি স্থাপত্য ছিল যেটিকে পৃথিবীর অসংখ্য মানুষ চেনেন, অথচ অনেকেই জানেন না এটি কোথায় অবস্থিত। সেটি হলো বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার। প্রতিটি টাওয়ারে রয়েছে ৮৮টি তলা আর উচ্চতা ৪৫২ মিটার। এই যুগল টাওয়ার আধুনিক স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন, যা কুয়ালালামপুরের আকাশরেখাকে এক অনন্য পরিচয় দিয়েছে। দুটি টাওয়ারকে সংযুক্ত করা স্কাই ব্রিজ, যা মাটি থেকে প্রায় ১৭০ মিটার উঁচুতে অবস্থিত, দর্শনার্থীদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা এনে দেয়। তাই কুয়ালালামপুরে ভ্রমণে এলে এই স্থানটি এখন প্রায় সবারই অবশ্যই দেখার তালিকায় থাকে। তবে মালয়েশিয়ার প্রাকৃতিক বিষয়গুলো কম চমকপ্রদ নয়, বরং অনেক ক্ষেত্রেই আরও বেশি ব্যতিক্রমী। মালয়েশিয়ার ঘন জঙ্গলে পৃথিবীর সবচেয়ে বড় ফুল র্যাফলেশিয়া জন্মায়, যার ব্যাস ১ মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন ১০ কিলোগ্রাম পর্যন্ত পৌঁছায়। স্থানীয়রা একে কর্পস ফ্লাওয়ার বা মাংসের ফুল নামেও ডেকে থাকেন, কারণ মাছিকে আকর্ষণ করার জন্য এটি পচা মাংসের মতো তীব্র দুর্গন্ধ ছড়ায়। শুধু তাই নয়, পৃথিবীর সবচেয়ে বড় পাতার উদ্ভিদগুলোর একটিরও আবাসস্থল মালয়েশিয়া। অ্যালোকাসিয়া ম্যাক্রোরাইজা, যা বোর্নিও দ্বীপে জন্মায়, এর একটি পাতা প্রায় ৩ মিটার লম্বা এবং ২ মিটার চওড়া পর্যন্ত হতে পারে। এই বিশাল পাতাগুলো ঘন বর্ষাবনের মধ্যে প্রাকৃতিক ছাতার মতো কাজ করে। অন্যদিকে সাবা অঙ্গরাজ্যে অবস্থিত কিনাবালু পর্বত এশিয়ার তৃতীয় সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা ৪,০০০ মিটারের কিছু বেশি। এত বিশাল উচ্চতা থাকা সত্ত্বেও বিশ্বের অন্যান্য বিখ্যাত পর্বতের তুলনায় এটি এখনও তুলনামূলকভাবে কম অন্বেষিত। কিনাবালু পর্বতকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দিয়েছে এবং হিমালয় ও নিউ গিনির মধ্যবর্তী অঞ্চলের সবচেয়ে উঁচু পর্বত হিসেবেও এটিকে বিবেচনা করা হয়। মালয়েশিয়ার এই অসাধারণ স্থাপত্য কীর্তি ও প্রাকৃতিক বিস্ময়গুলো দেশটির উচ্চাকাঙ্ক্ষা এবং প্রাকৃতিক সম্পদের এমন এক পরিচয় তুলে ধরে যা তাদের সবাইকে বিস্মিত করে, যারা মালয়েশিয়াকে শুধু সমুদ্র সৈকত আর উষ্ণমণ্ডলীয় পর্যটনের দেশ বলেই মনে করেন। তবে মালয়েশিয়ার সবচেয়ে বিস্ময়কর সত্যটি সম্ভবত সবচেয়ে জটিল। এটি এমন একটি দেশ যেখানে বহু সভ্যতা ও সংস্কৃতি একসঙ্গে এমনভাবে সহ অবস্থান করে যে তার প্রভাব প্রতিদিনের জীবনযাত্রার প্রতিটি স্তরেই স্পষ্টভাবে দেখা যায়। ফলে এখানে একদিকে যেমন নানা ধরনের বৈপরীত্য দেখা যায়, তেমনি অন্যদিকে গড়ে উঠেছে বিস্ময়কর এক সামাজিক সম্প্রীতি। মালয়েশিয়ার ৩টি প্রধান জাতিগোষ্ঠীর সরকারি পরিচয় আসলে এই গল্পের কেবল একটি অংশ। সংবিধান দ্বারা স্বীকৃত ও সুরক্ষিত মালয় মুসলিমরা দেশটির বৃহত্তম জাতিগোষ্ঠী। এরপর রয়েছে চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ানরা, যাদের অধিকাংশই বৌদ্ধ, তাওবাদী অথবা খ্রিস্টান এবং যারা সম্পূর্ণ ভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে। আর ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়ানরা, যাদের বেশিরভাগই হিন্দু, যদিও তাদের মধ্যে খ্রিস্টান ও মুসলিম সংখ্যালঘুও রয়েছে, এই বৈচিত্র্যে আরও একটি নতুন মাত্রা যোগ করেছে। তবে প্রকৃত বৈচিত্র্য এরও অনেক গভীরে। ওরাং আসলি হল উপদ্বীপীয় মালয়েশিয়ার আদিবাসী জনগোষ্ঠী, আর বর্নিও অঞ্চলে বসবাসকারী দায়াক ও কাদাজান দুসুন জনগোষ্ঠী। নিজস্ব কয়েক ডজন ভাষা ও উপভাষায় কথা বলেন এবং এমন সব ঐতিহ্য অনুসরণ করেন যেগুলোর অনেকটাই কোনো ভ্রমণ গাইড বইয়ে খুঁজে পাওয়া যাবে না। এই জনগোষ্ঠীগুলো তাদের শতাব্দী প্রাচীন সংস্কৃতি ও রীতিনীতি অক্ষুণ্ণ রেখেই আধুনিক মালয়েশিয়ান সমাজের সঙ্গে তাল মিলিয়ে বসবাস করছে। মালয়েশিয়ার রাষ্ট্রধর্ম ইসলাম এবং দেশটির প্রায় 63% মানুষ মুসলিম। তবুও এখানে সূর্যাস্তের আলোয় ঝলমল করতে থাকা বৌদ্ধ মন্দির, হিন্দু উৎসবের রঙে আলোকিত হয়ে ওঠা পুরো শহর এবং ঔপনিবেশিক যুগ থেকে দাঁড়িয়ে থাকা খ্রিস্টান গির্জা সবকিছুই একসঙ্গে দেখা যায়। প্রতিটি সম্প্রদায় নিজ নিজ উৎসব, খাদ্য সংক্রান্ত বিধিনিষেধ এবং সামাজিক ঐতিহ্য নিষ্ঠার সঙ্গে পালন করে। আর এর ফলেই গড়ে উঠেছে এমন একটি সমাজ যেখানে আপনার পাশের বাড়ির মানুষ সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় উৎসব পালন করতে পারেন, আলাদা খাদ্যনীতি অনুসরণ করতে পারেন এবং ভিন্ন পারিবারিক রীতিনীতিতে জীবনযাপন করতে পারেন। তবুও সবাই একই পাড়ায় শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করেন। মালয়েশিয়ার শিশুরা ছোটবেলা থেকেই স্বাভাবিকভাবে বহুভাষিক হয়ে ওঠে। কথা বলার সময় তারা অনায়াসে বাহাসা মালয়েশিয়া, ইংরেজি, মান্দারিন, তামিল এবং বিভিন্ন স্থানীয় উপভাষার মধ্যে ভাষা পরিবর্তন করে। এর ফলে এমন এক সাংস্কৃতিক মিশ্রণ তৈরি হয়েছে যা প্রতিনিয়ত একে অপরের সঙ্গে মিশছে, কিন্তু কখনোই পুরোপুরি এক হয়ে যায় না। প্রতিটি সম্প্রদায় নিজেদের স্বতন্ত্র পরিচয় অটুট রেখেই।
একটি বৃহত্তর মালয়েশিয়ান পরিচয় গড়ে তুলতে অবদান রাখে, যা পৃথিবীর আর কোনো দেশের সঙ্গে তুলনা করা যায় না। এই 12টি বিস্ময়কর তথ্য প্রমাণ করে যে মালয়েশিয়া এমন এক দেশ যা জটিলতা, বৈপরীত্য এবং বিস্ময়কর আকর্ষণে পরিপূর্ণ, যার কল্পনাও অধিকাংশ মানুষ করতে পারেন না। বৈধ বহুবিবাহের আইন থেকে শুরু করে নারীদের জন্য আলাদা গোলাপি ট্রেন কোচ, সমুদ্রের যাযাবর জনগোষ্ঠী থেকে আকাশ ছোঁয়া স্থাপত্য, সবকিছুই দক্ষিণ পূর্ব এশিয়ার জীবন সম্পর্কে প্রচলিত ধারণাগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করে। তবে মালয়েশিয়াকে সত্যিকার অর্থে অনন্য করে তুলেছে কোনো একক তথ্য নয়, বরং এই সব বৈপরীত্য কিভাবে একই সমাজে একসঙ্গে টিকে আছে এবং পরস্পরের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কাজ করছে, সেটিই মালয়েশিয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এটি এমন এক স্থান যেখানে প্রাচীন ঐতিহ্য আধুনিক প্রযুক্তির সঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে, যেখানে একাধিক আইন ব্যবস্থা একসঙ্গে কার্যকরভাবে কাজ করে এবং যেখানে মানুষ জটিল সাংস্কৃতিক নিয়ম মেনে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গতিশীল অর্থনীতির ভিত্তি গড়ে তুলছে। মালয়েশিয়া সম্পর্কে কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? নিচে কমেন্টে জানিয়ে দিন কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে অবিশ্বাস্য লেগেছে। আমরা সবসময় আপনার মতামত শোনার অপেক্ষায় থাকি, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওতে আবারও আপনার সঙ্গে দেখা হয়। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান। শুভকামনা রইল। দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের উপকারী মনে হয় তাহলে অনুগ্রহ করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।